আসলে আমরা বাঙালি জাতি বলতে বেশি পছন্দ করি, শুনতে কম। শিক্ষকতা করলে আরো বেশি এই অভ্যেসটা বেড়ে যায়। যারা শিক্ষক তাদের কথা শেষ হয় না। তোমাদের মধ্যেও এই বৈশিষ্ট্য আছে, যারা বক্তব্য রাখছে অনেক দীর্ঘক্ষণ। ছাত্ররা সাধারণত যারা বক্তব্য দেয় কথা ফুরিয়ে যায়, স্কিপ দেখতে হয়। তারপর তোমাদের মধ্যে যারা যে দুই তিনজন কথা বলছো, আমার মনে হয় আরো অনেকে বলার ইচ্ছা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারো নাই, বা অন্যের কথা তোমার মনের কথাই আরেকজন বলে দিছে জন্যই ঠিক বলে বলেছো যে হ্যাঁ এটাই ঠিক, এরকমই হয়েছে আর কি। তো আসলে বক্তব্য দিলে অনেক বেশি দেওয়া যাবে। শিক্ষকরা এখানে এক একজন যদি বলতে চায় 2 ঘন্টা বলতে পারবে আমার বিশ্বাস, কিন্তু শর্ট করতে করতেও কিন্তু অনেক কথা হয়ে আসছে এখন 10টার কাছাকাছি। আমি কথা বাড়াবো না। আমি ষষ্ঠ পর্ব, চতুর্থ পর্ব, দ্বিতীয় পর্ব সবসময় মিটিংগুলোতে আমি বিভিন্ন কথা, বিভিন্ন উপদেশ দিয়ে থাকি। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে বিরক্ত লাগে, অনেকের কাছে মনে হয় এগুলো ভালো লাগে না। আর তোমরা যারা বিদায়ী তাদের সাথে আমার একটু মানে হোস্টেল জীবনের বা এই হোস্টেলে সুপার হওয়ার পরে কাছাকাছি বা খুব কাছে থেকে কাজ করার সুযোগ কম হয়েছে, যার কারণে আমার সাথে তোমাদের হৃদ্যতা ওইভাবে স্যারের মতো তৈরি হওয়ার সুযোগই আসে নাই। আর দ্বিতীয় নম্বর কথা হলো, অনেকের কাছে তো আমি পুরা ভিলেনের মতো। এটা বলতেই হচ্ছে এই জন্য যে মনে হয় নির্বাচনে যেমন আওয়ামী লীগ চলে গেলে বিএনপি আসে, বিএনপি চলে গেলে আওয়ামী লীগ আসে, এটাই আমরা সারা জীবন জন্ম থেকে দেখে যাচ্ছি। তোমাদের কাছে অনেকের মনে হয়েছে যে হাসানুজ্জামান স্যার ঠেলা মারে আসাদ স্যারকে ফেলাই দিয়ে এই হোস্টেলটা নিয়ে নিছি, এরকম অনেকের কাছে মনে হতে পারে। কিন্তু এই বিষয়গুলো আসলে স্যাররা স্যার বলছেই যে এই প্রশাসনের পুরা বিষয়টাই প্রশাসনের নিয়ন্ত্রণে। আমি নিজে হোস্টেল সুপার হতে চাইলেও হতে পারবো না। আবার আরেকজন, আমি তোমরা হয়তো জানো কিনা জানি না, আমি অনেক দিন থেকে বাদ যাওয়ার চাচ্ছি, তাও বাদ হচ্ছে না। তো প্রশাসন যদি একজনকে দায়িত্ব দেয়, সে যদি ওই দায়িত্ব না পালন করে, যে কয়দিন প্রশাসন রাখবে তার, এটা কিন্তু চাকরির ক্ষেত্রে তার অপারগতার একটা আমাদের এসিআর হয়, তোমরা জানো হয়তো, অনেকে জানো না। সে জায়গায় সে ওই সাইড থেকে ওই দুর্বল বলে বিবেচিত হয়। পরবর্তী জীবনে তার চাকরি জীবনে এটা তার একটা ব্যাড ক্রেডিট। তো সেই জায়গা থেকে কিন্তু যে কয়দিন রাখতে চায়, জোর করে হলেও থাকা লাগবে, কষ্ট করে হলেও থাকতে হয়, দায়িত্ব পালন করতে হয়। সেরকম একটা পর্যায়ে যে সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়, ওই সময়টাই ছিল ক্রান্তিকাল। তোমরা জানোই সবাই যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা ছিল। আমি যে সময় দায়িত্ব নিই ওই সময় কিন্তু হোস্টেলের বর্ডার ছিল মাত্র 115 জন, 110 জন কিংবা 15 জন। আমি দায়িত্ব নেওয়ার পরে দেখলাম যে 1 মাসে আমার আদায় হলো 52,000 টাকা সংস্থাপনের, কিন্তু সংস্থাপনের খরচ হলো 1,10,000 টাকা। এখন এরকম সিচুয়েশন হওয়ার কথা না, কারণ একজন ছাত্র বের হয়ে যাবে, সাথে সাথে আরেকজন ঢুকবে, কিন্তু ঢুকতে পারেনি। কলেজ একটা সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল, জন্য 1 মাস ভর্তিই করা যায়নি। তো আমি তারপরে দায়িত্ব নেওয়ার পরে যখনই কলেজ খুললো, সাথে সাথে সার্কুলার দিয়ে কিন্তু আমরা ভর্তি নিছি, এবং ভর্তি হয়েছিল সব মিলাই 215-20 জন, কিন্তু আবার 10-15 জন চলে গেছে। চলো, কেন চলে গেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক দূর যাওয়া লাগবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না। আমার যেটা চাওয়া ছিল যে হোস্টেলের সিট যদি 230টা হয়, এখানে কমপক্ষে 1000টা দরখাস্ত পড়ার কথা, কমপক্ষে 500টা দরখাস্ত পড়ার কথা, পড়ে নাই। একটা নির্দিষ্ট সময় একটা অত্যাচারী মহল শাসন করার ফলে হোক, বা তাদের ভয়ের কারণে হোক, বা যে কোনো কারণে ছাত্ররা হোস্টেলে থাকাটা নিরাপদই মনে করেনি, যার কারণে কিন্তু অ্যাপ্লিকেশনই পড়েনি ওই পর্যন্ত। কিন্তু এক সময় আমি এখানকার ছাত্র, আমি বলে যাই, আমি মিটিংয়ে বলি, বিভিন্ন জায়গায় যারা এই যে মনে করতেছে আমি ভিলেন, এই তাদের কাছে মনে হচ্ছে যে হাসানুজ্জামান স্যার এই হোস্টেলের কোনো আমাদের ইমোশনাল জায়গা বোঝে না, ঐতিহ্য বোঝে না। এনে আবার এসে নতুন নতুন কথা শোনাই। আমাদের ঐতিহ্য হলো আমরা এটা করে থাকি। আরে আমি এখানকার ছাত্র, স্যাররা বলছে অলরেডি, ইমোশন যদি থাকে হোস্টেলে, সবচাইতে আমার বেশি আছে। এটা তুমি মানো আর না মানো, এখানে 101-2 নম্বর হল রুম, আমার রুম। আমি এখানে থাকছি 3 বছর। হোস্টেলের ছাদের প্রত্যেকটা ইটের জায়গা, প্রত্যেকটা জায়গা আমার মানে পরিচিত, এবং আমাকে চেনে। কিন্তু আমার আফসোসটা কোথায় জানো? আমার আফসোসটা যেটা মনে হয়, এটা আমার এই প্রাণপ্রিয় ছাত্ররা বোঝে না। মনে করে যে স্যার আসছেই হলো পরিবর্তন করে দেওয়ার জন্য। এমনকি মিটিং এর মধ্যে এটাও বলছে যে সব পরিবর্তন হয়ে যাবে, হোস্টেলের মধ্যে চলবে। আর আমি তো চাই হোস্টেলের মধ্যে চলবে। আমি চাই একটা সিটের আন্ডারে, যেমন শাওন ভাই বলে 21টা দরখাস্ত পড়ছে, আমি চাই 50টা দরখাস্ত পড়া উচিত। এই পরিমাণ ছাত্র আমাদের হোস্টেলে আছে, আমাদের টোটাল কলেজে আছে। তোমরা চাইলে হবে এটা, আমরা চাইলে হবে না। এখানকার বর্তমান বড়রা যদি চায় যে হ্যাঁ এখানকার একটা সিটও ফাঁকা থাকবে না,
এখানকার সবচেয়ে ভালো ছাত্ররা চান্স পাবে, তাহলে হবে। আমি কথা দিলাম হবে, আমি ওই ওই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমি ভিন্ন কোনো গোত্র থেকে আসা নয়। এখানকার যে ছাত্ররা যারা ভর্তি হয় তাদের যে যে রুট, তোমরা যারা আজকে কোচিংয়ে আসো, যে দিক দিয়ে তোমরা যাচ্ছ বা যাওয়ার পথে আসো, আমি ওই পথগুলো অতিক্রম করে আসছি। তুমি প্রকৌশলীতে যাবা, ওখানে আমার নাম আছে। তুমি রংধনুতে যাবা, ওখানে আমার নাম আছে। তুমি আবার রংপুর পলিটেকনিকে ফিরে আসবা, সেখানে আমার নাম আছে। চাকরি জীবনে, ছাত্র জীবনে, সব জীবনে এখানে আমার শিক্ষকেরা আছে। আমি কথা বাড়াবো না, আমি খালি একটা কথা বলতে চাই। আমি যে সময় দায়িত্ব নিই ওই সময় অনেক ঘাটতি ছিল, ওখান থেকে আমরা ফিরে আসতে পারছি। আল্লাহ দিলে আমরা আবার সেই জায়গা থেকে ফিরে আসছি। 1 মাসে 84,000 টাকা কারেন্ট বিল আসছে, সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি। হোস্টেলের বর্ডার এখন 200+। আশা করি সামনেবার সিট দিতে পারবো না আমরা, যদি এরকম পরিবেশ থাকে আর ছাত্ররা যদি নিরাপত্তা ফিল করে। সেই জায়গা থেকে আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাবো যে যারাই যেখানে তোমাদের ছোট ভাই যারা যে ডিপার্টমেন্টে আছে, তাদের কাছে হোস্টেলটাকে ভালোভাবে প্রকাশ করো। যে সময় নতুন ছাত্ররা উঠছিল ওই সময় আমি সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখছিলাম, আমরা ছোটদেরকে নিয়ম শৃঙ্খলা শিখাবো। আমরাও এখানে থাকছি, ডিফারেন্সটা শুধু এতটুকু, বড় ভাইদের সাথে আমরা যত ক্লোজ, যতভাবে মিশতে পারছি এখন বর্তমানে মনে হয় না মিশতে পারে। আমার কাছে ওই জায়গাটা মনে হয় একটু গ্যাপ আছে। ভালোবাসা কমতি নাই, ভালোবাসা দেওয়া শেখানো কমতি নাই, কিন্তু বড় ভাই যতক্ষণ চেয়ারে না বসে ছোট ভাই বসে না, এমন আমাদের সময় ছিল না। আমরা আমরা বড় ভাই বসে দাঁড়িয়ে থেকে আমাদের বসাই দিছি ছোটদেরকে, তখন না আমরা তো ওই বড় ভাইকে মাথায় তুলে রাখছি। ওই জায়গাতে তোমাদের পৌঁছতে হবে। আর যে কোনো নতুন ছাত্র উঠলেই নিয়ম কানুন না ধরাই দিয়ে তাকে ভালোবাসা দাও, আপন করে নাও। তোমার নিয়ম কানুন বলার আগে সে শুনবে, একটা সময় পরে সে নিজে নিজেই তোমাকে শ্রদ্ধার জায়গায় বসাবে। এই কথাগুলো আমি সবসময় বলে আসছি, আজকেও বললাম। আর যারা বড় আছো, যারা বিদায় নিচ্ছ, জীবনের বাস্তবতা অনেক কঠিন। মানুষের মুখ থেকে যে কথা বের হয়ে যায় এটা বলা খুব সহজ, মাইক পেলে অনেক কিছু বলা যায়। চাকরি জীবন আর ছাত্র জীবন আলাদা। স্যাররা বলছেন তোমরা ফিরে আসো, এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করো বা যেখানেই যাও, দেখবা চাকরি জীবন অনেক কঠিন। তুমি যেমন করে চিন্তা করো সব বদলে দিবা, এত সহজ নয়। বদলাবে অবশ্যই, বাংলাদেশ বদলাচ্ছে, বদলাবে, কিন্তু তার জন্য আমাদেরকে আরো বেশি সংগ্রামী হতে হবে, আরো বেশি পরিশ্রমী হতে হবে। গতকালের অনেকে লাইভ দেখছে মেজর ডালিমের, আমি তারপরও তার একটা কথা ভালো লাগছে আমার, আমি বলি। অনেক কথাই ভাবো, সেই সুন্দর কথা বলছে, তার মধ্যে একটা কথা আমার কাছে খুবই অনুপ্রাণিত লাগছে, সেটা হলো বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। বাংলাদেশ ওই পথে আগাচ্ছে। বাংলাদেশ যদি এটা ধরে রাখতে পারে তাহলে স্বাধীনতার আসল স্বাদ পাবে। আরো যারা নবীন, যারা বাংলাদেশকে স্বাধীন করেছে এক অপশক্তির হাত থেকে, তারা যদি উদ্যমী হয়, তারা যদি সংগ্রামী হয়, তারা যদি এই স্বপ্নকে লালন করতে থাকে, বাংলাদেশ ঠিক লক্ষ্যে পৌঁছাবে, স্বাধীনতার আসল স্বাদ পাবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। সেই জায়গা থেকে আমি বলবো, যারা এখান থেকে বের হয়ে যাচ্ছে তাদের করণীয় আছে দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য। সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো আরো পরিশ্রমী হও, ছোটদেরকে ভালোবাসো, ছোটদের সঠিক দিক নির্দেশনা দাও, প্রতিষ্ঠানকে সুন্দর রাখার জন্য দিক নির্দেশনা দাও। আমরা সর্বাত্মক আমাদের সময় দিয়ে, আমাদের শ্রম দিয়ে, তোমরা জানো না হয়তো যে এখানে হোস্টেল পরিচালনার জন্য যতটুকু স্যাররা অনারিয়াম পায় এটা খুবই সামান্য। আর একটা কথা না বললেই নয়, শেষে আমি বলি, সেটা হলো যে যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে, আজকে যারা এই আয়োজন করছে, তাদের আমি শহন ভাই যেটা বলছে যে ম্যাসিডিটির বিষয়, আমি তাদের ম্যাসিডিটির কাছে কি বলবো, এটা অকল্পনীয় ম্যাচুরিটি তাদের। এটা আমি বলতেই হচ্ছে এই জন্য যে আমাদের অনুষ্ঠানে বেগ পেতে হয় নাই, একদম এস্টিমেট করে আমাদের কাছে উপস্থাপন করছে যে এভাবে এভাবে এত টাকা লাগবে। আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। যারা বড়রা আছে তাদেরও ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা, যে তাদের ম্যাচুরিটির কাছে আমরা নিজেরা হার মানছি। আমরা বলছিলাম গরু কেনার দরকার নাই, মাংস কিনো, তাহলে রিস্ক কম, 650 টাকা কেজি দিয়ে যাবে, কয় কেজি লাগবে, গরু আনেই জবাই করে দিবে। ওরা না আমরাই কিনবো, কিনে দেখাই দিছে যে 600 টাকা কেজি কেমনে ফেলতে হয়। কি বলো? এটা শুধু রংপুর পলিটেকনিক না, সারা বাংলাদেশে যত পলিটেকনিক আছে, যত হল আছে, এটা নজিরবিহীন বিষয় যে ছাত্ররা হোস্টেলের পক্ষ থেকে গরু কিনে, এরা খাসি কিনে জবাই করে। আরো কিছু সমস্যা ছিল ইন্টারনাল, হিন্দু যারা আছে তাদের সাথে বেশি একটা ছিল, সেগুলোও তারা নিজেরা মিট আপ করছে, আমাদের করতে হয় নাই। এই জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর সর্বোপরি যারা আরো ছোট আছো, যারা এখন চতুর্থ দ্বিতীয় পর্ব, তাদের কাছে আমার কথা হলো বড়দের দিকে শিখতে হবে। বড়দেরকে সম্মান করলে নিজেরা সম্মান পাওয়া যায়। আর আর আমরা স্রোতের মধ্যে গা ভাসাবো না, স্রোতের মধ্যে গা না ভাসায় আমরা চিন্তা করার শক্তি আল্লাহ তাআলা আমাদের দিছে। আল্লাহ তাআলা চিন্তা শক্তি দিছে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। আর যে কোনো জিনিস
আমি বলি তোমরা বিভিন্ন জায়গায় চাকরিতে যাবা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যাবা, বিভিন্ন জায়গায় ব্যবসাতে যাবা, তোমার কাছে অনেক বিচার আসবে, সালিশ আসবে, তোমাকে ফায়সালা দিতে হবে। এই জায়গাগুলোতে কখনো এক পক্ষের কথা শুনে কোনো বিচার করবে না। এই জায়গাগুলোতে অবশ্যই দুই পক্ষের কথা শুনতে হয়। যে কোনো জায়গায়, তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে, তোমার চাকরি ক্ষেত্রে দুইটা পক্ষ থেকে অন্তত শুনে তারপর একটা জাজ বা একটা মতামত দিতে হয়। সেই জায়গা থেকে ভুল করবে না আশা করি। আর আমি যেটা বলবো লাস্টে, যে যারা পরিশ্রম করছে আজকে এই অনুষ্ঠানকে সার্থক এই করার জন্য, যারা সময় দিছে, শ্রম দিছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই যে বিদায়ী যারা, তারাও বিভিন্ন হয়তো কোচিংয়ে আসো, চাকরিতে আসো, সেখান থেকে সময় নিয়ে আসছো, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনের মধ্যে ত্রুটি থাকতে পারে। আর সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি স্যার, অধ্যক্ষ স্যার সহ যারা সিআই স্যার, যারা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান স্যাররা, অন্যান্য কর্মচারীবৃন্দ আসছেন। সারাদিন আমরা কিন্তু 2 বেলার পরীক্ষা নেওয়ার পরেও ক্লান্তির মধ্যে এতক্ষণ ধরে কথা শুনতেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইমাম সাহেব আসছে, তাদের আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা অল্প সময় একটু দোয়ার আয়োজনে একটু দোয়া করে দিই সব বিদায়ী ছাত্রদের জন্য, দিয়ে তারপরে আমরা সকলে মিলে আমরা এই যে প্রীতিভোজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা আমি ভুলে গেছি, যে স্যারের যে বিদায়, এটা একটি নিয়ে আমি 2-1টা কথা বলবো। যে স্যার আমার সরাসরি শিক্ষক, আমার অনেকগুলো ক্লাস উনি নিছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্ট্রাকচারাল মেকানিক্স ক্লাস। আমি যখন ডুয়েটে প্রথম যাই, অ্যাডমিশন ক্লাসে বড় ভাইরা যখন একদিনে ডিপার্টমেন্টের অনেকগুলো জিনিস পড়ায়, তখন মনে হলো আসাদ স্যার কি পড়াইছে, এটি কত সুন্দর বুঝি, আসাদ স্যার এটা কি কঠিন করে পড়াইলো। তখন এটা বুঝতে এরকম মনে হইতো যে স্যাররা কি, আসাদ স্যার অন্য স্যার কি পড়াইছে। তো পরবর্তীতে যখন আমরা অ্যাডমিশন থেকে যখন আমি আবার অ্যাডমিশনের ক্লাস নেওয়া শুরু করলাম, তখন মাথার মধ্যে ঢুকলো স্যাররা ABCD গুলো পড়াইছে জন্য তো একদিনে এতগুলো বুঝি। বিষয়টা বুঝছো কিনা? কি বলে, কেউ যদি একবারে ওইখানে যায় বুঝতে চায়, হবে নাকি? ওখানে গিয়ে বুঝতে চায়, একজন নতুন ছাত্রকে ঢোকাই দাও, পারবে না। স্যাররা ABCD, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট এগুলা হাতে কলমে ধরাই করাইছে জন্য পারছি। এই জন্য বলি, স্যারের যোগ্যতা, হোস্টেল চালানো এবং ক্লাস নেওয়া, শিক্ষকতা, সেখানে আমি নগণ্য। সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, যে কয়টা দিন আছি ইনশাল্লাহ ভালোর জন্য কাজ করে যাব। স্যারও আমাকে মাফ করবেন যে কোনো যদি ভুল বেয়াদবি হয়ে থাকে। আর স্যারের কাছেও দোয়া চাই, আমি নিজে দোয়া করি স্যারের জন্য। স্যার যাতে তার শেষ স্টেশন আবার এখানে ফিরে আসতে পারে দ্রুততার সাথে। আবার ট্রান্সফার তো চাকরি জীবনে থাকেই, ওখান থেকে অনেক দূরে হয়েছে, এটা কেমন জায়গা হয়েছে এটা বলে বোঝানো যাবে না, এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তো আমি আশা করব স্যার যাতে তার শেষ স্টেশন আবার এখান থেকে বিদায় নিতে পারে, এখানে যাতে ফিরে আসতে পারে, এই দোয়া করি। এবং সকলের, যারা বিদায়ী আসো, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং সকলেকেই এই প্রীতিভোজের অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।